নির্বাচন পদ্ধতি নিয়ে আসলে কোনটাকে আপনারা পজিটিভ নিচ্ছেন? রাজনৈতিক চাওয়া পাওয়ার একটা বিষয়টা আর কি, সমীকরণ। তো আসলে এই দুইটার সাথে আমি শেষ করে দিব। কথা হচ্ছে যে আমরা আমাদের সাতক্ষীরার বিষয় নিয়ে কথা বললাম যে আমাদের কি প্রবলেম। পরবর্তীতে এই দেখুন, আন্দোলন সংগ্রাম সবাই করছে, কিন্তু নেতৃত্ব কয়েকজন দিছে, কয়েকজনের কথা শুনে সবাই চলছে। এটা কিন্তু মানতে হবে। যে যার মতো করে কিন্তু তাহলে তো কেউ কদমতলায় করতো, কেউ খুলনা রোড করতো, কেউ শ্যামনগর করতো, কেউ হাসানি করতো, কিন্তু নেতৃত্ব হয়েছে এবং নেতৃত্ব যেভাবে আসছে, সংগঠন ব্যক্তিকেন্দ্রিক যেভাবে আসছে। এখন কথা হচ্ছে যে এই যে আহ্বায়ক কমিটিটা করা হয়েছে শুধুমাত্র এই সাতক্ষীরার ছাত্র সংগঠন এবং ছাত্র জনতার, বিপ্লবী ছাত্র জনতার, পুরো ছাত্র জনতার প্রতিনিধিত্ব করবে, তাদেরকে বৈষম্য বিরোধী কমিটিতে রাখা হয়েছে। কিন্তু সেখানে বিপ্লবী তো দূরে থাক, আমি বিপ্লবীর কথা বলবো না, বিপ্লবী তো দূরে থাক, তারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীও না, নেতৃত্ব দেওয়া দূরে থাক, অংশগ্রহণকারীও না, তাদেরকেও রাখা হয়েছে কেন? এখানে একটা বিষয় আছে, যারা ছাত্র শিবির করে তারা তো এই প্ল্যাটফর্মে আসবে না, যারা পরিষদ করে তারা তো প্ল্যাটফর্মে আসবে না, যারা শিবির করে তারা তো প্ল্যাটফর্মে আসবে না, আর যারা ছাত্র রাজনীতিতে অভ্যস্ত না তারাও আসবে না। এখানে আসবে কারা? কিছু ব্যক্তি আসবে যেটা আমাদের এই প্ল্যাটফর্মে হাল ধরতে হবে। কেউ আসবে সুবিধা নেওয়ার জন্য আসবে, কেউ আসবে আমি তো আগে একটা কাজ করে খাইতাম একটা দলের সাথে থেকে, এখন ওই দলটা চলে গেছে, তাহলে আমি কি করবো এখন? আমার তো ইনকাম লাগবে, আমার তো ব্যবসা প্রতিষ্ঠান নাই, আমার চাকরি নাই, আমার তো পারিবারিক ভাবে ওইভাবে নাই, আমার তো ইনকাম করে খাইতে হবে, আমার পরিবার চলবে কিভাবে, আমার অন্যভাবে আমার চলবে কিভাবে? তো তারা অবশ্যই আসবে। এখন তারা আসছে, তাদেরকে আমরা সাধুবাদ জানাই, তাদেরকে আমরা করি, কিন্তু তাদের কাজ ছিল কি জুলাই স্মৃতিটাকে হৃদয় লালন করে, মস্তিষ্কে ধারণ করে কার্যক্রম করা। কিন্তু তারা কি করছে? তারা, আপনি ভেবে দেখুন, আমি যে কটা প্রোগ্রাম হয়েছে, আমাদের সাতক্ষীরা মাদক নিয়ে কথা বলছি, আমি আমাদের সাতক্ষীরা শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলছি, অনেক বিষয় নিয়ে কথা বলছি, আমাদের ওইভাবে প্ল্যাটফর্ম না থাকার পরেও আমরা কথা বলছি। কিন্তু যখন তারা দায়িত্বে থাকছে, তাদের অবশ্যই উচিত ছিল এই ছাত্র জনতার কোন দিকটা প্রয়োজন, কোন বিষয় নিয়ে দরকার, সাতক্ষীরার ইতিবাচক উন্নয়নে, অবকাঠামোগত উন্নয়নে কোনটা দরকার, সেগুলো নিয়ে কথা বলার। কিন্তু কি হয়েছে? আমরা এখানে মিটিং দেখছি, এখানে বর্ষবরণ দেখছি, এখানে এটা দেখছি, মানে একটা অন্যরকম। যাই হোক, আমার আমার প্রশ্ন যেটা ছিল মোহাম্মদ ইসমাইল হোসেন, আমাদের যেটা ছিল যে নির্বাচন পদ্ধতি, নির্বাচন পদ্ধতি নির্বাচন নিয়ে শেষ করবো। ব্যবস্থা আমরা দীর্ঘ 17 বছর বা 16 বছর বা 17 বছর আমরা একটা জায়গাতে আটকে আছি না? তো এখানে আহ আমাদের আমরা বাংলাদেশের মানুষজন বরাবরই আমরা হলো রাজনৈতিকভাবে অসচেতন। আমরা ভোট দেই, ভোট গণতান্ত্রিক ভাবে আমাদের বাংলাদেশের মানুষজন ভোট দেয় কাকে? তারা রাজনৈতিকভাবে সচেতন, তারা 100 টাকায় ভোট বিক্রি করে, তারা নিজের ব্যক্তিত্ব তাদের নির্বাচন করবে 5 বছর জন্য, তাদের আচ্ছা, আমি একটা প্রশ্ন আমাকে একজন ইনবক্স করছে, আমি সেখানে আপনাকে অ্যাড করতে, যেহেতু আপনি লাস্ট এরপর শেষ করে দিব, যে যেহেতু আপনি সাতক্ষীরা জেলার বেশ অনেকদিন ধরে সাতক্ষীরা জেলার ছাত্র অধিকার পরিষদের সভাপতি দায়িত্ব পালন করছেন এবং আপনি সবসময় ছাত্র অধিকার থাকেন, বিগত কিছুদিন আগে আপনাদের দলের যে লিডার বিপিন নূর, তিনি বেশ কিছুদিন আগে নির্বাচন বিষয় নিয়ে কথা উনি বলেছিল যে নির্বাচন ডিসেম্বরে হলে ভালো হয় বা নির্বাচন দ্রুত সম্ভব ভালো হয়। ইতিমধ্যে তার কিছু আমরা বক্তব্য শুনতে পাচ্ছি যে নির্বাচন ন্যূনতম সংস্কার শেষে এবং যে নতুন যে নির্বাচন পিআই সিস্টেম সেটাতে হলে ভালো হয়। এটা আসলে এটার কি কারণ, বা আপনার দিক থেকে একটু বিশ্লেষণ করে শেষ করে দেবেন শর্ট টাইমে, 2 থেকে 3 মিনিট শেষ করবেন। আমি নির্বাচন ব্যবস্থা নিয়ে কথা বলতাম, তারপরে তার আগে আমি নূর ভাইয়ের বিষয়টা বলবো। আমরা কিন্তু রাজপথে সহযোদ্ধা, আমাদের হাত দিয়েই আমরা কিন্তু একক সহযোদ্ধা বা এরকম না, মানে একসাথে আমরা আন্দোলন সংগ্রাম করে একটা প্ল্যাটফর্ম দাঁড় করাইছি। তার মানে আমরা ছোট বড় যাই হোক, আমরা কিন্তু একদম শিকড়ের। এখন আমি আজকে একটা ভুল করছি, সেটা তার দায়ভার রনির না, রনি একটা ভুল করছে তার দায়ভার আমার, বা আমি একটা ভুল করছি সেটা তার দায়ভার রায়ন কবিরের। এখন একটা দল যখন বা একটা সংগঠনের প্রতিনিধিত্ব করে, বা জেলা সভাপতি, কেন্দ্রীয় সভাপতি উনি, এখন তার কথা ভুল বা সঠিক আমি এটা বিচার বিবেচনা করবো না। কিন্তু আমি আমার জায়গা থেকে কিন্তু টাইম লাইনে পোস্ট করেছি, দেখবেন আপনারা আমাদের জায়গা থেকে আসলে আমরা সরাসরি বলতে পারি যেগুলা আমরা ফেসবুকে পোস্ট করতে পারি, কারণ আমাদের আইডি পাবলিক করা। এখানে যখন দেখবেন যে নির্বাচন পরবর্তী সবাই মনে করে, এই গণভোটের পরবর্তী সবাই মনে করছে আওয়ামী লীগ চলে গেছে, তার মানে কি সবচেয়ে বড় দল কি বিএনপি, তারা ক্ষমতা আসবে বা জোট সরকার ক্ষমতা আসবে। কিন্তু জোট সরকার ক্ষমতা বিরোধী দল কারা হবে? তখনই দেখলাম যে জামাত বা বিএনপির মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে। আমরা কি, আমরা ছোট্ট একটা রাজনৈতিক দল, 18 থেকে ছাত্র সংগঠন থেকে শুরু করে 21 এসে নিবন্ধন, তারপর নিবন্ধন না সরি, আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা আত্মপ্রকাশ, এবং 24 এসে নিবন্ধন। আমরা ছোট্ট একটা রাজনৈতিক দল, আমরা চেষ্টা করতেছি আমাদের রাজনৈতিক এটা পরিধিটাকে বৃদ্ধি করতে। কিন্তু এখানে
আমাদের সাথে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র আন্দোলনের সময় বা আন্দোলনের আগে, এই বিপ্লবের আগে থেকেই আমাদের সাথে বিএনপি এবং ছাত্র শিবিরের কিন্তু খুব ভালো একটা ছিল। তারা আমাদের যে কোনো প্রোগ্রামে আমাদের সাথে করতো। আমার সাথে দেখবেন 20 সালের প্রোগ্রামে ছাত্র শিবিরের লোকজন, রেদন, রনি, আমাদের আশাশুনের শরীফ ভাইটা সহ ছাত্র শিবির অনেক লোকজন আমাদের সাথে প্রোগ্রাম অ্যাটেন্ড করতো। কারণ কি, তারা তো ইতিবাচক কোন একটা কাজ আসতো। কথা হচ্ছে যখন আগে তো ওইভাবে সুযোগ ছিল না, এখন সুযোগ আছে, যে যার প্ল্যাটফর্ম নিয়ে গোছাতে ব্যস্ত। কারণ আমাদের প্ল্যাটফর্মটা, আমি অধিকার পরিষদের রাজনীতি করছি ছাত্র সংগঠনের, আমি বরাবরই, যদি এমনকি নূর ভাই ভুল করে আমি তার নূর ভাই সমালোচনা করছি, আপনারা দেখছেন। যদি বিএনপি ভুল করে বিএনপি সমালোচনা করছি, যদি জামাত ভুল করে জামাতের সমালোচনা করছি। কারণ প্রত্যেক রাজনৈতিক সংগঠন একক ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত না, যে কেউ এটা ভুল করতেই পারে, আর তারা যে ভুলের ঊর্ধ্বে তেমন না। এখন নূর ভাই যে বিষয়টা করছে সেটা হচ্ছে, প্রথমে যখন বিএনপির সাথে তাদের একটা সম্পর্ক ছিল, ভাবছে যে জোট হিসেবে কাজ করবে, সেই হিসেবে বিএনপির সাথে সমন্বয় করে কাজ করছে। কিন্তু যখন আপনি দেখবেন পটুয়াখালীতে কিন্তু একটা ইস্যু হয়েছে, এই ইস্যুটার পরে কিন্তু নূর ভাই কিন্তু একটা বড় একটা হয়েছে। আমি কিন্তু বলছিলাম যে মায়ের থেকে যদি ভালো কিছু হয় তো মায়েরই ভালো, ঠিক আছে না? আমার ভুলটা যদি শুধরে যায়, বা আমি যে একটা ভুল করতেছি, বা আমি যদি সঠিক কাজ করতেছি, বা কোনো একটা জায়গা থেকে আমার যদি মনে হয় যে এটা ঠিক না, জনগণ কিন্তু আমাকে বুঝাই দিবে। তখন আমি শুনতেছি না, তখন আমি যদি পড়ি হোঁচট খাই যে রাস্তাটা এবড়ো তেবড়ো, তাহলে আমার রাস্তা পরিহার করা উচিত। তো এরকম একটা বিষয়। এখন নূর ভাই আগে একরকম বলেছে, এবং পটুয়াখালীর ওই বিষয়টার পরে হয়তো তার ভুলটা বুঝতে হয়েছে। এবং তার থেকে বড় একটা বিষয় আছে, দলীয় চাপ কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট। দলীয় চাপ, নূর ভাই কিন্তু একা সংগঠন না, নূর ভাইয়ের বাবার কিন্তু একা সংগঠন না। নূর ভাই একটা প্রতিনিধিত্ব করতেছে, এবং প্রতিনিধি তার তার অন্যান্য যারা দায়িত্বশীল গণ অধিকার উচ্চতর পরিষদের সদস্যরা, তারা তাদেরকে বুঝিয়েছে বা তাদেরকে বলছে এবং বাধ্য করছে, তখন তিনি অবশ্যই সেই পথে চলতেছে। এটা আমার ক্লিয়ার করলাম। এবার আসি, মানে আপনারা তো আপনারা সবাই বুঝতে পারছেন যে আসলে নূর ভাইয়ের দুইটা বক্তব্য দুই সময়ে দুই রকম কেন এটা হয়েছে। হ্যাঁ, এটাই মানে এবার অর্থাৎ কিছুদিন আগে এরকম বক্তব্য ছিল, আবার তার বক্তব্যটা চেঞ্জ, হ্যাঁ, আমি সেটা তো প্যাটার্ন চেঞ্জ বললাম হচ্ছে যে প্রথম বিএনপির সাথে যখন সমন্বয় করে কাজ করছে, তখন তারা আমাদের পক্ষে হিসেবে করছে। আবার যখন তিনি বুঝতে পারছে যে রাস্তায় এগুতে বলো, তখনই আবার সরে আসছে। এটাই হলো বিষয়। এবার আসি যে আনুপাতিক হারে নির্বাচন, দীর্ঘ 17 বছরে সরি এখানে করে ফেলছিলাম, আসলে একটা নোটিফিকেশন সামনে চলে আসছিল। দীর্ঘ 17 বছরে আমরা রাজনৈতিক একটা পট প্রয়োজন দেখেছি। আসলে রনি আছে মাথায় আসবে, রনি মাথায় রাখবা, সেটা হচ্ছে যে আমরা 4 দলীয় ঐক্য জোটের একটা স্লোগান দিতাম। যখন আমি কর্মী বা সমর্থক হিসেবে করছি, তখন আমি 4 দলীয় ঐক্য জোট নৌকা ভেঙে দাঁড়াইতে ওঠ। তখন সাতক্ষীরা আসনে আব্দুল খালেক মন্ডল, আমাদের প্রয়াত আমাদের সাবেক এমপি, আমরা ওনার হিসেবে কাজ করি, এবং সদরের আসন বরাবরই ওইভাবে থাকতো। এখন আসলে নির্বাচনটা কিভাবে হতো, আগে স্থানীয় নির্বাচনগুলো হয়তো বা আপনার জাতীয় নির্বাচনগুলোর সাথে কিন্তু ওটা সম্পূর্ণ ডিফারেন্ট। স্থানীয় নির্বাচন হতো ব্যক্তি দিয়ে, স্থানীয় নির্বাচন যে এই ব্যক্তি ভালো, এ কি দল করে না করে ব্যাপার না, মেম্বার তাকে বানানো হোক বা তাকে ভোট দেওয়া হোক। কিন্তু এমপি ইলেকশন কিভাবে করা হয়, যে এমপি সরকার গঠন করবে, এই সরকার কাকে সুযোগ সুবিধা দিবে এবং রাষ্ট্রের আসলে প্রতিনিধিত্ব করবে কিনা, এটাই হলো জাতীয় নির্বাচন। তো জাতীয় নির্বাচনে দেখবেন যে আমাদের সবসময় একটা বাইনারিতে রাখা হয়েছে, হয় এটা নলে এটা। আমরা নতুন কিছু খুঁজতে শিখিনি, বাঙালি জাতি তো, আমরা নতুন কিছু খুঁজতে শিখিনি। বিপ্লব পরবর্তীতে আমাদের এই সুযোগটা দিয়েছে, আমরা নতুন কাউকে সুযোগ দিয়ে দেখি, তাই না? আমরা নতুন কাউকে সুযোগ করে দিই। আমার যে প্রশ্ন ছিল শর্ট, এবং শর্টে উত্তর দেবেন, সেটা হচ্ছে নির্বাচন পদ্ধতি নতুনটা নাকি পুরাতনটা, কোনটা? দেখুন, আমি ওটাই আসতেছিলাম। আসলে আপনার যারা আপনার ভিডিও দেখছে অনেকে এগুলো বুঝবে না, তাই আমি ওটাকে ক্লিয়ার করে দিচ্ছিলাম। একটু শর্ট, একটু শর্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার আমার আইডিতে করতেছে, দুঃখিত। অলরেডি আপনার বটের একটা করে গেছে আমাকে, ওই যে স্প্যাম হয় না, ওটা শুরু করে দিচ্ছে। আমি স্ক্রিনশট দিয়ে দেখাবো। তো আগেকার নির্বাচন এখনকার নির্বাচনের মধ্যে পার্থক্য অবশ্যই দেখাতে হবে, তাই না হলে আমরা নতুন সংস্কার, আমাদের সংস্কার অবশ্যই জরুরি। ইন্টারিমকে আমরা বসাইছি তিনটাতে করা, একটা হলো সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচন। এখানে বিচার সংস্কার তো খুব হয়েছে দেখছি, এখন সুষ্ঠু নির্বাচনটা করে দিক। সুষ্ঠু নির্বাচনে অন্তত পক্ষে যারা জনগণ প্রত্যক্ষ ভোটে তাদেরকে নির্বাচন করবে, কোনো ভোট কাটাকাটি না, কোনো করে না, অংশীদারিত্ব না, কিন্তু প্রত্যক্ষ ভোটে যারা নির্বাচিত হবে তারা আমাদের রাষ্ট্র সংস্কার করবে, ঠিক আছে?
তো এই জায়গায় আমার দরকার আমরা নতুন ভাবে যে আমরা আনুপাতিক হারে যেটা আমি এটা একে সমর্থন করবো। জি জি আমি একটু হ্যাঁ ধন্যবাদ। জি যে অ্যাকচুয়াল মানে দেখা যাচ্ছে সাতক্ষীরা জামাত কেন্দ্রিক এখানকার দায়িত্বশীল বেরোবে, ঢাকা বিএনপি কেন্দ্রিক ওখানে দায়িত্বশীল বেরোবে। যেখানকার যারা দায়িত্বশীল সবাইকে সুযোগকে সকলের সমন্বিতভাবে সকলের সম্মিলিত প্রচেষ্টায় কেউ কার পিছুটান না হয়ে দেশটা এগিয়ে যাবে, এই আর কি। জি ধন্যবাদ। আজকে আমি একটা টক শো, যেহেতু অনেকেই আমাকে অনেক ইনবক্স করছে, অনেকেই অনেক বিষয়ে প্রশ্ন করছেন, অনেকেই ভিডিও দিচ্ছেন যে ভাই এগুলা পাবলিক করেন আসলে নাম রেখে হাইড রেখে। তো আসলে সময় স্বল্পতার কারণে আমি সেগুলা আসলে করতেছি না, ওদের সামনে কোনো টক শোতে করবো। আসলে আমি একটা শেয়ার করি, আমি বেশ টক শো এটা উদ্যোগ নেওয়ার কারণ বলি একটু, এটা আপনাদেরকে বলি যারা অডিয়েন্স আছেন। আমরা দেখি ঢাকা কেন্দ্রিক যারা কেন্দ্র পর্যায়ে নেতা কর্মীরা আছেন তাদেরকে নিয়ে সবসময় আলোচনা বা এসবগুলো করা হয়। আমি গতকালকে একটা টক শো দেখছিলাম, গতকাল না অত কিছুদিন আগের, সেখানে সার্জিস আলম ছিল এবং একজন বিএনপির একজন একজন ঊর্ধ্বতন ছিল আর কি, নেতা ছিল। ওইখানে উপস্থাপিকা এমন একটা প্রশ্ন করছে যে 24-এর গণঅভ্যুত্থানে আপনার কোনো অবদান আছে কিনা, সার্জিসকে এরকম একটা প্রশ্ন করতেছে। এরকম আসলে অহেতুক প্রশ্ন আমার কাছে অনেকগুলো আসতেছে ইনবক্সে, কমেন্টে। তো আমরা সব অহেতুক প্রশ্নগুলা আমরা হচ্ছে ইয়ে করব, সাইড করব, সব প্রশ্ন আসলে নিব না। আমরা আমাদের অনুষ্ঠান একবার শেষ পর্যায়ে, আমি একবার অনুষ্ঠান শেষ পর্যায়ে এবং নাজমুল হোসেন রনির দিয়ে আমি শেষ করব। বিদ্যুৎ চলে গেছে মনে হয় নাজমুল হোসেন রনির এখানে। আমরা শেষ করবো। আমিও আতঙ্ক আছে কখন আমার নেট অফ হয়ে যায়, কারণ আমার এখানে যদি বিদ্যুৎ চলে যায় আমার লাইভ অফ হয়ে যাবে, কারণ আমার আইপিএস বা কোনো সিস্টেম নাই। এবং শেষ পর্যায়ে আমি নাজমুল হোসেন রনির কাছে সেটা আসি। সাতক্ষীরার মানুষের প্রত্যাশা, যেহেতু বর্তমানের মানুষ অর্থাৎ আমি যদি সাতক্ষীরার কেন্দ্র বলি বা পুরো বাংলাদেশ, মানুষ চাই নতুন কিছু আসুক, নতুন মুখ আসুক, তারা দেশটাকে নতুন ভাবে মানুষের কাছে সম্মুখে তুলে ধরুক। বেশ অনেক কিছু দুর্নীতি কথা আপনাদের মাধ্যমে আমরা জানতে পারলাম, দর্শক জানতে পারলো, সাতক্ষীরাবাসী জানতে পারলো। এবং আমরা চাই পরবর্তীতে এগুলা আসলে দোষী কারা সেগুলা প্রশাসন বের করে সবার সামনে তাদেরকে আইনে আশ্রয় নিয়ে আসুক, এটা আমাদের চাওয়া পাওয়া। তো আমরা চাই সাতক্ষীরাকে উন্নতি হোক, দুর্নীতি রোধ হয়ে যাক। লাস্ট আমি কথা বলতে আসবো নাজমুল হোসেন রনির কাছে, যে এই নির্বাচন পদ্ধতির ব্যবস্থা আসলে কতটুকু যুক্তিসঙ্গত হবে। এবং আমরা কিছুদিন আগে যে একটা সমন যে প্রোগ্রাম দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশের, আসলে আমার যদি কোনো ভুল হয় সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমার সেকেন্ড একটা টকশো। তো ওইখানে আমরা দেখতে পেয়েছি রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপি এবং জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন, তারা খুব একত্রিত হয়ে আর কি বক্তব্য দিয়েছেন এবং সবাই একমত এসেছেন যে নতুন নির্বাচন পদ্ধতি, আসলে এই নতুন নির্বাচন পদ্ধতিটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত হবে এবং এটার পক্ষে আপনি আছেন কিনা, সব বলে শেষ করে দেবো অনুষ্ঠান। জি ধন্যবাদ ভাই। আসলে যদি আওয়ামী লীগের আমলের হইতো না, ততক্ষণ বলতাম যে এই হিংসাতে কারেন্টটা নিয়ে নিস। যাতে হোক, দোষ দেওয়ার সুযোগ নাই। যাই হোক, বিষয় হচ্ছে নির্বাচন। ভাই আসলে নির্বাচন যেটা আমরা দেখেছি, আসলে কখনোই নির্বাচনের যে বিষয়টা হচ্ছে, আমরা এই যে বয়সে আজ পর্যন্ত এখনো কোনোদিন নির্বাচনটা যে কি এটাই আমাদের সামনে উপস্থাপন হই নাই, বা এইটা আমরা কখনো দেখতে পাই নাই। একটা নাগেশ্বর একটু কাজ ব্যস্ত হয়ে গেছেন। জি জি জি, হ্যাঁ, বিষয় হচ্ছে আসলে নির্বাচন কেমন হবে এটাই কিন্তু দেখি। মূল বিষয় হচ্ছে আমাদের এমন একটি নির্বাচন আমরা দেখতে চাই যে নির্বাচনে প্রত্যেকের অধিকার থাকবে, প্রত্যেকের নির্দিষ্ট একটা মতামত থাকবে, এবং কোনো প্রকার হুমকি ধামকি কোনোভাবেই কাউকে কেনা বলেন বা যেভাবেই বলেন, এইভাবে আর কোন নির্বাচন বাংলাদেশে আমরা দেখতে চাই না। বাংলাদেশের নির্বাচন হবে প্রত্যেক জনগণের মতামতের ভিত্তিতে একটি সরকার গঠন হবে, হোক সেটা বিএনপি, হোক সেটা জামাত ইসলাম, হোক সেটা গণ অধিকার বা XYZ, যে কোনো পার্টি, নো প্রবলেম। মূল বিষয় হচ্ছে এই দেশ সংস্কার করতে হবে,
এই দেশের মানুষকে স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে দিতে হবে। মাথায় রাখতে হবে আর কোনো আধিপত্যবাদ, কোন সাম্রাজ্যবাদের কাছে বাংলাদেশকে আর বিক্রি করা যাবে না। আমি কিন্তু প্রথমে আপনাদের একটা কথা বলেছিলাম যে বাংলাদেশের মানুষ কিন্তু আর কোন প্রকার আপনার ভারত বলেন বা অন্য অন্য রাজনৈতিক চাল বলেন, এগুলো কিন্তু আর দেখতে চায় না। বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুই হবে বাংলাদেশ থেকে। এই ভারত নয়, আর বাংলাদেশের রাজনীতি বাংলাদেশি হইতে হবে। দেশপ্রেম যে দলের ভিতরে আছে, দেশপ্রেম যে মানুষের ভিতরে আছে, আমরা তো নাগরিক, আমার যেটা নিজের মনের ভাব এটা যেটা প্রকাশ করতে চাই, দেশপ্রেম যে ব্যক্তির ভিতরে আছে, যে মানুষের ভিতরে আছে, তাকে আগামী নির্বাচনে সামনে নিয়ে আসা দরকার, যে কোনো পার্টির হইতে পারে, এবং সে যেন বাংলাদেশকে সারা বিশ্বের ভিতরে একটি সুন্দর দেশ হিসেবে যেন উপস্থাপনা করতে পারে। আমরা কিন্তু সর্বদা কিন্তু একটা জিনিস দেখি, কিছু কিছু পুলিশের ভাইদের কাছ থেকে আমরা কিন্তু কিছু প্রকার কথা শুনতে পাই যে ভাই আমরা কি কোনোদিন স্বাধীন হব না। এই নিজেদের ভিতরে কিন্তু এই টেন্ডেন্সিটা এখনো পর্যন্ত আমাদের ভিতরে লালন হয়। আমরা প্রথম নির্বাচনে আসি, জয়লাভ করি, সর্বপ্রথম হাতিয়ার হিসাবে পুলিশকে বেছে নিই। তুমি হাতিয়ার হিসেবে কাজ করবে না, তুমি এই দেশেই থাকতে পারবে না, তুমি পুলিশের চাকরিতেই থাকতে পারবে না, তাহলে সেই পুলিশকে আপনি একটি স্বাধীনভাবে কাজ করবে, সেই পুলিশকে আপনি জনগণের নিয়ে চিন্তা করবে। এই হচ্ছে ভাই মূল বিষয়, প্রত্যেককে স্বাধীনভাবে চলতে দিতে হবে এবং নির্বাচন পদ্ধতি এমন হোক জনগণ যেন তার ভোটটা দিতে পারে, যেমন না হয়ে যায় মরা ব্যক্তির ভোটও শেষ, আপনি আসছেন আপনার ভোট তো দেওয়া হয়ে গেছে, এমন রাজনীতি আর বাংলাদেশে দেখতে চায় না। সংস্কার অনেক দেখছি, প্রচুর সংস্কার হয়েছে বাংলাদেশ, অনেক দেখছি সংস্কার, এই সংস্কার আর দেখার ভাই অনেক দেখছি, আর দেখায়েন না। বাংলাদেশে অনেক বিচার দেখছি, আর বিচার দেখায়েন না, বুঝছেন। আমাদের যে এখনো পর্যন্ত আমাদের এমন যে শহীদ যে কয়জন হয়েছে, এরাদের শহীদের বিচার পর্যন্ত এখনো পর্যন্ত করা হয়নি। বাংলাদেশ কি সংস্কার দেখতে চাই আমরা, কি বিচার দেখতে চাই? দোষ দিবেন কারে ভাই? আপনি যে দোষটা আমরা ধরেন, হ্যাঁ আমরা সর্বদা বলি পুলিশ খারাপ, এ খারাপ, ওই খারাপ, পুলিশ সব করে, পুলিশ ধরে নিয়ে আসছে, মিথ্যা মামলা দিচ্ছে। আচ্ছা আমরা একটা কথা বলতে চাই, হ্যাঁ ইমরান ভাই, আমাদের যে জুলাই যে আন্দোলনে আমাদের সাতক্ষীরা থেকে প্রায় 30 থেকে 35 জনকে গ্রেপ্তার করা হবে, গ্রেপ্তার করছে কি? পুলিশ করছে। তা প্রশাসন তুমি কি গাঁজা খাও? জজ, তুমি জজের ওখানে বসে আছো, তুমি রিমান্ড চাইলে রিমান্ড দিয়ে দিলে। আরে ভাই তোরে তো আগে ধরা উচিত। আওয়ামী লীগ যে নেতা কর্মীদের দেওয়া হয়, চাঁদাবাজকে কোর্টে পাঠানো হয়, ওই একদিন জেলে থাকতে পারে না, জেল থেকে সে মুক্তি পেয়ে যায়। কেমনে পেয়ে যায় সে মুক্তি? পুলিশ কয়জনকে চেঞ্জ করা হয়েছে, প্রশাসন কয়জনকে সাতক্ষীরা থেকে চেঞ্জ করা হয়েছে? যে প্রশাসন ছিল সেই প্রশাসন তো এখন সাতক্ষীরাতে আছে। যে জজ ছিল তাদেরকে কি বিচার করা হয়েছে? পুলিশের বিচার করতেছি আমি, এই প্রশাসনের বিচার কে করবে? লাগামহীন দুর্নীতি, প্রশাসনের দুর্নীতির শুরু আছে শেষ নাই। খাল নিয়ে, লাশ নিয়ে পর্যন্ত এই প্রশাসন দুর্নীতি করে। আমাদের একটা খালের বিষয় নিয়ে আমি মনে হয় সর্বনিম্ন হইলেও মনে হয় 20 থেকে 30 বার প্রশাসনকে জানাইছি। আমি যদি ভাই 30 বার জানে সাতক্ষীরার মতো জায়গা থেকে, তাহলে ভাই সাধারণ পাবলিক কতবার জানাবে? এখনো পর্যন্ত সেই খালের কোনো প্রকার কোনো সমাধান হয়নি। সে ঠিকই তো টাকা নিয়ে চলে গেছে। কেন, টাকা কি আপনি বসে বসে করেন নাকি? টাকা কি আপনিও বাড়ি বসে বসে ভাগ পান নাকি, যে ওই বিষয় নিয়ে কোনো কথা বলেন না? আপনি সাতক্ষীরার, আপনি মনে করতে হবে এই জনগণের আপনি কি গোলাম? এই জনগণের টাকা দিয়ে আপনি চলেন? আপনি জেলা প্রশাসক সবকিছুই না। আপনি এই জনগণের প্রতিনিধিত্ব করার জন্য আপনাকে ওখানে বসানো হয়েছে, দেখভাল করার জন্য ওখানে বসানো হয়েছে। আল্লাহ তাআলা কি বলছে যে আমি নবী এবং রাসূলদেরকে কি হিসাবে প্রেরণ করেছি? রাখাল হিসাবে প্রেরণ করেছি। প্রত্যেকটা নবী রাসূলের কিন্তু আপনি জীবন জিন্দেগি পড়েন, দেখবেন তারা কিন্তু সর্বপ্রথম রাখালের ভূমিকা পালন করছে। আপনি রাখালের ভূমিকা না পালন করে যদি আপনি মালিকের ভূমিকা পালন করেন, এটা তো হবে না। সাতক্ষীরার মানুষটা এটা দেখতে চায় না। কতজনকে আইনের আওতায় নিয়ে আসতে পেরেছেন? কতটুকু দুর্নীতিমুক্ত সাতক্ষীরা করতে পেরেছেন? মাদক মুক্ত কতটুকু নিয়ে আসতে পেরেছেন? একজন মাদকের আসামিকে ধরে দিচ্ছে, কিছু অর্থের বিনিময় দিয়ে দিচ্ছেন। কি সুন্দর আমাদের সংস্কার, কি সুন্দর আমাদের দেশ। এই দেশ আমাদের দেখার জন্য ভাই এইটা করি নাই। এখন মনে হয় কি জানেন, আন্দোলন করাটাই ভুল হয়েছে, আন্দোলনে যাওয়াটাই ভুল হয়েছে। এই ভুল এমন হবে যে আমার নিজের মনের ভিতরে মাঝে মাঝে ইয়ে হয় যে আমি আন্দোলন করা শুরু হয়েছিল, এখন আবার আমাকে ডিরেক্ট প্রশ্ন করলো। হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ, আমি এটা আপনার বলতেছি, আমার মাঝে মধ্যে মনে হয় যে সুন্দর মতো লিখে রাখি, ভবিষ্যৎ প্রজন্মর বলবে এই কাজটা করিস না। তার কারণ কি, তুই মরবি, যারা সুবিধা ভোগ করার তারা সে সুবিধা ভোগ করে নিয়ে চলে যাবে। আজকে যে প্রশাসন আপনার এখানে ধরেন, আমরা দেখেছি, আমরা শুনেছি যে আমাদের যে আচ্ছা 3 তারিখে যে এটা করছে, তারা 3 তারিখ সন্ধ্যাবেলায় যে মিটিংটা হয়েছে আমাদের এই যে কি বলে আহ স্টেডিয়ামে, ওখানে যে মিটিংটা হয়েছে, এটা আমরা শুনছি না? এটা আমরা শুনছি তো। জেলা জেলা অনেকেই বলবেন যে পুলিশকে নিয়ে গান গাচ্ছেন। পুলিশ সুপার যদি ওই আহ, মতিউর রহমান সিদ্দিকী না থাকতো না, তা ওই ইমরান ওখানে থাকতো না, আর এই রনি এখানে থাকতো না। ঠিক আছে, অনেক কিছু তো শুনছি রে ভাই। ডিসি বলতেছে এই রে সমস্যা কি, বলে দিচ্ছে দিয়ে দেন, মেরে দেন, সমস্যা কি? সেখানে উনি বলতেছে যে ভাই আমি যেহেতু সে তারা তো সব ছাত্র, আমি নিজে ওয়্যারলেস শুনছি ভাই, যে গুলি করবি তার চাকরি হারাবে, আমি নিজে শুনছি, তারা কি দৌড় দিবে? সেই প্রশাসনের কাছে গিয়ে আমরা ধর্ণা দিই, এর একটু এই করলে আলহামদুলিল্লাহ, ওর একটু এই দিলে আলহামদুলিল্লাহ, শেষ। সেই প্রশাসনের গুণগান, হ্যাঁ স্যার, জি স্যার, হাই স্যার। এই হচ্ছে আমাদের অবস্থা। ভাই আপনি অবাক হবেন, সাতক্ষীরার দুর্নীতি দেখলে আপনি অবাক হবেন। এই যে ভূমি অফিস না, দুর্নীতির আঁতুড় ঘর এখান থেকেই শুরু হয়। একটা আপনি যে ওই যে নামজারি খতিয়ান, এটারে কি কয় যেন একটা, এ করতে যাবেন 1440 টাকা লাগার কথা, ভাই 5,000 10,000 টাকা নিচেও পাবেন। প্রত্যেকটা পদে পদে যাবে, সিগনেচারের প্রতি ফাইল প্রতি টাকা লাগে, ধরে দি বদলি করে। আরে বদলি করেন তা কি কি লাভ হয় বদলি করে? তার পানিশমেন্টটা কি দেন? এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। এইগুলো যদি আমরা ভাই দূর করতে পারি, এই জায়গা থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি, দুর্নীতি মুক্ত সেই দিনই বাংলাদেশ সম্ভব হবে। আর যে রাজনৈতিক দলই আগামীতে নির্বাচনে আসুক না কেন, তাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে এটাই, এই দেশকে নিয়ে স্বাধীনতার এই যে এত বছর পর, এই যে 54 বছর পর আমরা গোলামি করে গেছি, গোলামির রাজনীতির ভিতরে আছি, গোলামি দিয়েই দেশ চলছে। আপনিও গোলামির ভিতরে, আমিও গোলামি। এই গোলামিটা বাদ দিয়ে একটু বাইরের দেশের, আমাদের পরে সিঙ্গাপুর বা অন্যান্য দেশ যেগুলা স্বাধীনতা লাভ করছে, ওদের দিকে একটু তাকায় শিক্ষা গ্রহণ করে আগামীর সরকার যেই আসুক যেন সংস্কার করে, এবং প্রত্যেকটা জায়গায় যেন মানুষের স্বাধীনভাবে এই যেরকম কথা বলার স্বাধীনতা পেয়েছে, এই স্বাধীনতা যেন তারা পায়। এবং প্রত্যেকেই মনে করতে হবে, প্রত্যেকেই মনে রাখতে হবে একটা জিনিস, কবির লাইন মাথায় রাখতে হবে, তোমার বুকে আগুন আছে, তুমি অগ্নিগিরি, তুমি যদি জাগতে হবে ভাঙবে পাপের সিঁড়ি। আপনাকে আমাকে জাগতে হবে। প্রয়োজনে আবার ফ্যাসিস্ট যদি বাংলাদেশে আসে, এদেরকে সকলে মিলেই আমাদের প্রতিহত করার চেষ্টা করতে হবে। এ বলে আমি আমার কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের অনুষ্ঠান এখানে আমরা শেষ করতেছি, কিন্তু তার আগে আমি বেশ কিছু কথা বলতে চাই আজকের। জি জি, শেষ করতেছি না। আজকের এই অনুষ্ঠানটা আসলে আমাদের সাজানো হয়েছিল আমাদের সাতক্ষীরা জেলার ছাত্র আন্দোলনের 24 গণঅভ্যুত্থানে সবার সম্মুখসারী দুই ছাত্র নেতা মোহাম্মদ ইমরান হোসেন এবং নাজমুল হোসেন। কার কি ব্যাকগ্রাউন্ড আছে আমি সেটা তুলে ধরলাম না, কার কি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড সেটা আমি জানতে চাই না। আমি জাস্ট আজকে আমি তাদেরকে তুলে ধরলাম যে সাতক্ষীরা গণঅভ্যুত্থানের আন্দোলনের প্রথম সারির যোদ্ধা। এবং যেহেতু সাতক্ষীরাতে একটা বৈষম্য ছাত্র আন্দোলন কমিটি হয়েছিল, এবং সেটা সহ করে তাদের কার্যক্রম এবং বর্তমানে যে সাতক্ষীরা রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন ধরনের অপকর্ম বা বিভিন্ন দুর্নীতি আমরা শুধুমাত্র ফেসবুক পোস্টে আমরা দেখেছি। আজকে অনেক বিষয় আমরা ক্লিয়ার হলাম। শুধু আমার ইচ্ছে ছিল আজকের লাইভটা করার 30 মিনিট, অলরেডি 1 ঘন্টা 53 মিনিট। ভাবা যায় যে মোহাম্মদ ইমরান হোসেন ভাই আমার সিনিয়র, আপনি অনেক, আসলে কি ভাবা যায়? আর সাতক্ষীরার মানুষ এত পরিমাণে কমেন্ট করতেছে, আসলে বলার বাহিরে, চিন্তার বাহিরে। কারণ কারণ আপনাদেরকে সবাই ট্রাস্ট করে। আর সাতক্ষীরাতে অনেকের নামে অনেক কিছু বের হয়েছে, অনেক আমরা কমেন্ট দেখেছি। আমি আমার সামনে এখন পর্যন্ত আপনাদের দুজনের দেখি নাই। তো এখন কথা হচ্ছে যে যেভাবে প্রশ্ন করেছে আপনার সেভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, আপনাদের কাছে যেটা আছে সেটা আপনারা দেওয়ার চেষ্টা করেছেন। এটাকে আমরা চাই এই বিতর্কগুলো নিয়ে পজিটিভ নেওয়া বা পজিটিভ ভাবে নেওয়া, অর্থাৎ একটা বিতর্ক একটা বা কোনো কিছু হলে মানে সেটা যে নেগেটিভ ভাবে নেওয়া, এটা আমি চাই না। আমরা চাই সাতক্ষীরার মানুষ সবসময় একত্রবদ্ধ হোক, যারা দুর্নীতিতে জড়িয়ে গেছে তারা দুর্নীতি থেকে বেরিয়ে আসুক, এবং আপনাদের মতো যারা
ছাত্র নেতা আছে তারা আগামীতে আরো ভালো কিছু নিয়ে আসুক, এটাই সাতক্ষীরাবাসীর চাওয়া। সর্বশেষ ইমরান হোসেন, আপনি আপনার শেষ বক্তব্যটা। ধন্যবাদ। আবার একবার। আসলে আমি কথা বলার জন্য আমাদের বাইরে চলে গেছিলাম, অনেক কথা বলছি। এজেন্ডার অনেক কিন্তু এজেন্ডা নিয়ে অল্প কথা বলতে পারছি। দেখুন, গণ অভ্যুত্থান পরবর্তী আমাদেরকে একজন মাইক মানে কথাটা ওকে। গণ অভ্যুত্থান পরবর্তী সবার একটা আকাঙ্ক্ষা থাকে যে আমরা দীর্ঘ এত বছর চেষ্টা করে বিরোধী দল থাকার পরেও অনেকেই চেষ্টা করে পারে নাই, কিন্তু সম্মিলিত প্রচেষ্টা একটা অভ্যুত্থান হয়েছে। জনগণ যখন পারে নাই, শেষ বেশার দেয়ালে পিঠ থেকে গেছে, তখনই রুখে দাঁড়িয়েছে। তো সর্বশেষ যখন চেষ্টা করে একটা অভ্যুত্থান ঘটেছে। এই অভ্যুত্থানের পরবর্তীতে আপনারা দেখবেন শ্রীলঙ্কা এবং আফগানিস্তান দুইটা অভ্যুত্থান হয়েছিল। এই অভ্যুত্থানের পরবর্তীতে তারা কিন্তু একটা বিপ্লবী সরকার গঠন করছে। তাদের দেশ থেকে দুর্নীতি আউট করে দিছে, তাদের দেশ থেকে অপারগতা শব্দটা আউট করে দিছে। তারা নিজেদেরকে নতুন করে ইনভেন্ট করার চেষ্টা করছে। তাদের শিক্ষা খাত, চিকিৎসা খাত, তারপর সামরিক খাত, এসবগুলোতে উন্নতি করছে। টেকনোলজিগত, প্রযুক্তিগত দিক থেকে উন্নতি করছে। 5-6 মাসের মধ্যে মনে হয় ওরা ওদের ঋণ কমিয়েছে, তাদের নতুন নতুন গাড়ি উদ্বোধন করছে, তাদের যে দৈনন্দিন যে ইনকাম, তাদের যে এবারে যে ইনকামটা এটা বাড়িয়েছে, অনেক কিছু করছে। আমাদের বাংলাদেশে কেন বিপ্লবী সরকার গঠন হয়নি, এই প্রশ্নটা কেউ করে নাই। দেখুন, আমরা রাজনীতি চর্চা করি, আমরা পড়াশোনা করি, চেষ্টা করি এগুলো নিয়ে কথা বলার বা এগুলো জানার। এখানে একটা বিষয় আছে। 5ই আগস্ট বিকাল 4টা, আপনারা কি জানেন যে কেন্দ্রীয় সমন্বয়ক বা এনারা যখন নাহিদ, আব্দুল বাকির মজুমদার সহ 4 জন যখন স্কাইপ কল সহ বিভিন্ন ইস্যু সামনে আসে, আসলে এগুলো আমি এখন বলবো না। আমরা কেন বিপ্লবী সরকার গঠন করতে পারলাম না? আমরা 8 তারিখ পর্যন্ত কেন অপেক্ষা করলাম? বা 8 তারিখে এসে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কেন হলো? আমাদের বিপ্লবী সরকার কেন গঠন হলো না? বা এখনো জাতীয় সরকার কেন হলো না? এই জাতীয় সরকার বা বিপ্লবী সরকারের প্রধান বাধা কি? তো এইটাই হলো আমাদের জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা ব্যর্থ হয়েছে। এটা আমি আবারও রিপিট, আমাদের জুলাই বিপ্লবের যে প্রকৃত আকাঙ্ক্ষা, ইচ্ছা এবং যে চেতনা ছিল, সেটা সম্পূর্ণরূপে ব্যর্থ। আমরা হতাশ, আমরা বিপ্লবীরা আমাদের জীবন সংকটে ভুগি। আমাদের নিরাপত্তা কোথায়? আমরা তো 1 টাকা বললাম না, আপনারা তো অনেকে বলছেন যে ইনকাম করা বা ব্যবস্থা নেওয়া বা কোনো কিছু করা। আমি ইমরান চ্যালেঞ্জ করে বলছি, আমার নামে কোনো একটা ইস্যু দেখানো হোক, কখনো পাবেন না। আচ্ছা, আমি আমার জায়গা থেকে ক্লিয়ার করলাম, বাকিরা অনেকে আছে, এরকম অনেক আছে যারা এই ধরনের সুবিধা নেয় না। তারা আন্দোলন মাত করেছে, আন্দোলন সংগ্রাম করছে, দেশের প্রয়োজনীয় কাজে লাগছে, আমার জায়গায় ফেরত গেছে। কিন্তু এই বিপ্লব ব্যাহত হয়েছে শুধুমাত্র কিছু মুষ্টিমেয় ব্যক্তির জন্য। এবং গণঅভ্যুত্থান পরবর্তী আমাদের চাহিদা ছিল কি, যে আমরা আমাদের নাগরিকের ভোটাধিকার ফেরত পাবো, আমাদের নাগরিকদের যে মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা মৌলিক অধিকার আমরা বুঝে পাবো। আমরা এটা পারি নাই। শুধুমাত্র কেন? ইউনূস স্যার কি একা সব করে দিবে? তিনি কি আলাদিনের চেরাগ পাইছে যে উনি একা সব করে দিবে? আমাদের বিপ্লবী সরকার গঠন কেন হয়নি? এখানে বাধা কি? আমরা সেইগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করি। আমরা আর কিছু বলবো না। ওইগুলোর জন্য আমরা আমাদের প্রয়োজনীয় চাহিদা এবং আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সেটা আমরা পাই নাই। তো আমরা চেষ্টা করব যে সুষ্ঠু নির্বাচনটা হোক। সংস্কার তো অনেক দেখলাম, রনির কথাই বলবো, সংস্কার তো অনেক দেখলাম, বিচারও তো অনেক দেখলাম। একটা কোনো বিচার হয় নাই, যেহেতু আমরা বিচারটা আসলে আমাদের পরবর্তী জনগণের প্রত্যক্ষ ভোটে, প্রত্যক্ষ ম্যান্ডেটে যারা হবে তাদের কাছে আশা করি যে অন্ততপক্ষে আমাদের মধ্যে বিপ্লবীদের জন্য হয়তো আপনারা আজকে মানে ধান খেতে ঘুমাচ্ছেন না, পাট খেতে ঘুমাচ্ছেন না, বাসায় ঘুমাচ্ছেন না, আপনারা ঠিকই এখন বাসায় ঘুমাচ্ছেন। তো আমাদেরকে ভুলে যেন না, আমাদের আমাদের তো কোনো উদ্দেশ্য ছিল না। আমরা তো ছাত্র আন্দোলন করছি। আমাদের ছাত্র আসলে কোনো রাজনীতি বলে না। ছাত্র সংগঠন থেকে এমন একটা রিস্ক নিয়ে করলাম। অনেক বাচ্চারা রাজপথে নেমেছিল, তাদের কণ্ঠ থেকে অগ্নিঝরা বক্তব্য মুখ থেকে বেরিয়েছিল। এগুলো তো আসলে প্রশিক্ষিত না। তো আমরা চাই আমাদের রাষ্ট্রের নাগরিক অধিকার সঠিকভাবে বাস্তবায়ন হোক, সংবিধানের মূলনীতিগুলো বাস্তবায়ন হোক, এবং জনগণ পূর্বে কি করেছে, পূর্বে না করেছে সেগুলো ম্যাটার করে না, পূর্বে কি চেয়েছিল রাষ্ট্রের কাছে সেগুলো ম্যাটার করে না। আমরা তরুণ প্রজন্ম, আমরা কি চাই? আমাদের সাথে সমন্বয় করে আপনাদের বুদ্ধি, আপনাদের দর্শন, আমাদের নতুন বুদ্ধি দুটো সমন্বয় করে একটা জাতীয় সরকার গঠন হোক বা জনপ্রতিনিধি নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচন হোক। সেখানে নির্বাচিত হয়ে অন্ততপক্ষে নাগরিকের ন্যায্য অধিকারগুলো ফিরে আসুক।
আমরা এটাই চাই। ধন্যবাদ সবাইকে। আর একটা বিষয় বলবো, অনেক সময় দিয়েছেন আমাদেরকে, আর আমরাও এমন একটা জায়গাতে এসে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি, বা আমরা ধন্যবাদ জানাবো সঞ্চালককে। এবং বিশেষ করে এই ধরনের প্ল্যাটফর্মে যেখানে আমরা মুক্ত মতামত শেয়ার করতে পারবো, সেখানে আপনারা সবাই সাপোর্ট দিবেন। এটা আমার আসলে কথা থাকবে, কারণ যখন অনেক ব্যক্তি সরাসরি অনেক কিছু বলতে পারে না, কিন্তু আমরা এই প্ল্যাটফর্মে এসে হয়তো রনি বা আমি আমরা সরাসরি কিন্তু অনেক কিছু এক্সপোজ করতে পেরেছি, অনেক কিছু প্রকাশ করতে পেরেছি। এই ধরনের বিষয়গুলো আমি রায়হান কবির, আমাদের জুলাই যোদ্ধা এবং আমাদের সংগঠক, তাকে আমি আবারও তাকে অনুরোধ জানাবো, বা আমি শুভকামনা জানাবো যে এই ধরনের কর্মসূচি যেন নিয়মিত চলমান থাকে। এবং বিশেষ করে যারা রাজনৈতিকভাবে সচেতন, সিনিয়রদের নিয়েও করতে হবে, কারণ রাজনীতি বা ছাত্র সংগঠন বা আমাদের করতে গেলে আমাদের শিক্ষার বাইরে কোনো কিছুই নাই, এবং বিশেষ করে চর্চা। তো তাদেরকে নিয়ে যেন এই ধরনের কর্মসূচি গুলো হয়, আমরা যেন শিখতে পারি, জানতে পারি সাতক্ষীরা সম্পর্কে এবং রাজনীতি সম্পর্কে। জিও পলিটিক্স চলতেছে এখন, এই পলিটিক্সটা সম্পর্কে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জি, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো আসলে সাতক্ষীরার মতো জায়গাতে থেকে এরকম একটা টক শো আমি উদ্যোগ নিয়েছি। আশা করি সবাই পাশে থাকবেন আমাদের। বিশেষ করে আমি যেন এই টক শোটা কন্টিনিউ চালিয়ে যেতে পারি। আমি আরেকটা উদ্যোগ নিয়েছিলাম যে একটা প্রশ্ন উত্তর থাকবে এবং গিফটও থাকবে। আজকের গিফট পেয়েছিল সাকিব আল হাসান। এবং আজকের যে প্রশ্ন সেটা আমি শেষে বলবো একবারে। তো নাজমুল হাসান রনি, আপনার যদি কিছু বলার থাকে তো আমি শেষ করে দিব, যদি না থাকে তাও শেষ করে দিব। বলা বলতে ভাই ভাই আমার জন্য যে কিছু হচ্ছে বলেন, আমার পেজের জন্য কিছু বলেন। আমরা আসলে করতেছি কিছু এটাই বলেন আমার। বলতেছিলাম। আচ্ছা, আসলে আমাদের সাতক্ষীরায় যে উদ্যোগটা আপনি নিয়েছেন, যে মুক্ত মতামত যে পেজ মনে হয় আছে ভাইয়ের, আসলে এরকম সাতক্ষীরার চিত্রগুলো সামনে নিয়ে আসলে আজকে হয়তো 1000 লোক দেখলো, আগামী দিনে হয়তো বা 2000 লোক দেখবে। আস্তে আস্তে কিন্তু সাতক্ষীরার যে মূল যে বিষয়গুলো আমরা কিন্তু উপস্থাপন করতে পারবো, বলতে পারবো। এজন্য মূল বিষয় হচ্ছে এমন জিনিসের দরকার আছে, এমন উদ্যোগেরও দরকার আছে। এজন্য সম্মানিত অডিয়েন্স যারা আছেন এবং ভিউয়ার্স যারা, সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে। আসলে আমাদের রায়হান কবির ভাই যে উদ্যোগটা নিয়েছেন, আমাদের তার সহযোগিতা করতে পারবে একটার মাধ্যমে, তার পেজে হয়তো বা লাইক, কমেন্ট এইভাবে, এবং হচ্ছে তার পেজ আমরা সামনের দিকে নিয়ে আসার জন্য সবাই বেশি বেশি করে ইনভাইট করে দেবো একটু দিয়ে। আর ভাইয়ের জন্য অনেক দোয়া থাকলো। ইনশাল্লাহ সাতক্ষীরার বুকে আস্তে আস্তে করে আগাইলে অনেক দূর পর্যন্ত আগাইতে পারবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আসলে আমার ওই চিন্তাধারা থেকে যে সাতক্ষীরা একটা মানে অনেকেই সামনে যায় না, অনেক কিছু সামনে যায় না। তো আস্তে আস্তে যদি আমি এই প্ল্যাটফর্মটা বড় করতে পারি, হয়তো আমাদের এই টক শো গুলো একসময় যেটাই করবো সেটাই হয়তো পুরো দেশব্যাপী ছড়িয়ে যাবে। আশা করি সেই সময়টা আসুক, এবং সেই সময় আমি আবারও আমার এই যে বড় ভাই যারা আছেন সবাইকে আবার নিয়ে আসতে পারি। এই কামনা রেখে আজকের এই অনুষ্ঠান এইখানে শেষ করতেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।